হাই, আমি আজকে আবার আসছি তোমাদের ক্লাস। আশা করি তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো, সুন্দর আছো, তোমাদের সময় ভালো কাটতেছে। আজকে ক্লাস নং 8, লিসন হচ্ছে 16, 17, 18। এগুলো মডেল কোশ্চেন আছে তোমাদের রেফারেন্স লাইনে, ওখান থেকে প্র্যাকটিস করবা। সম্ভবত 18-এর নাই। আচ্ছা, যেটা যেটা থাকে সেটা তোমরা ওখান থেকে ইয়ে করে নিবা, আর ওয়ার্ড মিনিংগুলো ওখান থেকে ভালো করে দেখে নিবা। রাইট ফর্ম অফ ভার্ব আজকে আবার 10 সেন্টেন্স অ্যাকর্ডিং টু আজকের ক্লাস। প্রিপোজিশন এই যে এক থেকে আর ন্যাশনাল ফ্ল্যাগ কার স্কুলে আছে কার স্কুলে নাই এটা বিচার্য বিষয় নয়, তোমার পড়তে হবে, এটাই শেষ কথা। কারণ প্যারাগ্রাফ ক্যাডেটে খুব দরকার হয়। তো রাইট ফর্ম অফ ভার্ব আজকে অ্যাজ ইউজুয়াল রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের বিশেষ একটা অংশ আজকে তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা হয়তো শুনে থাকবে অথবা শুনোনি কখনো। কন্ডিশনাল সেন্টেন্স আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে যে শর্ত, যে সকল সেন্টেন্সের মধ্যে একটা শর্ত থাকে। শর্তটা কিরকম? তুমি যদি আসো আমি যাব, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি পাস করব, এরকম যদি টাইপ একটা কিছু থাকে। এই কন্ডিশনালটা সাধারণত ইফ এবং আনলেস দিয়ে করতে হয়, অথবা আনলেস দিয়ে করতে হয়। আনলেস, ইফ অর্থ যদি, আর আনলেস অর্থ যদি না। এই দুটো দ্বারা মূলত করা হয় মোস্ট অফ দ্য টাইম। তবে ইফটাই থাকে, আনলেসও থাকে। এটা আনলেসটা নেগেটিভ অর্থের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, হয়। স্ট্রাকচার দুটোরই সেম, দুটোর স্ট্রাকচার হিসেবে আমি এখন যাচ্ছি যে কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের হয়। একটা হচ্ছে জিরো কন্ডিশন, দুই নম্বর হচ্ছে ফার্স্ট কন্ডিশন, 3 নম্বর হচ্ছে সেকেন্ড কন্ডিশন, আর 4 নম্বর হচ্ছে থার্ড কন্ডিশন। আমরা এই কন্ডিশনগুলো পড়বো আজকে। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এটার এক একটার স্ট্রাকচার এক এক রকমের। আচ্ছা, আমি শুরু করতে যাচ্ছি। প্রথম কন্ডিশনটা হচ্ছে জিরো কন্ডিশনটা হচ্ছে সাধারণত চিরন্তন সত্য ব্যাপারটা। যেমন চিরন্তন সত্য, খেয়াল করে রাখবা, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। কিরকম ইউনিভার্সাল ট্রুথ? যদি বরফ পড়ে তাহলে বরফে ঢেকে যাবে রাস্তাটা, এটা নর্মাল কথা। যদি সূর্য ওঠে তাহলে এটা শুকিয়ে যাবে, নর্মাল কথা। যদি বৃষ্টি পড়ে আমি ভিজে যাব, নর্মাল কথা। এটা একদম বৈজ্ঞানিকভাবে এবং চিরন্তনভাবে সত্য। বৃষ্টি নামছে, আমি যদি বৃষ্টির মধ্যে থাকি ভিজে যাব। স্নো পড়তেছে, তুষারপাত হওয়ার পর রাস্তাটা ঢেকে যাবে, এটাই হচ্ছে কথা। তো এই যে চিরন্তন সত্য বা যেটা হবে, এখন কথা হচ্ছে যে বাকি কন্ডিশনগুলো, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি পাস করব, যদি সাহায্য না করো আমি পাস করব না। এই করা না করার ব্যাপারের মধ্যে অনেক কিছু থেকে থাকতে পারে, বা এটা মানুষ্য ক্রিয়া। আমি যদি ইসিবি যাই, তোমার সাথে আমার দেখা হবে। আচ্ছা, গেলাম, ঘুরে আসলাম, তোমার সাথে দেখা নাও হতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে আমি হেল্প করলাম তোমাকে, সেই হেল্প করার পর তুমি পাস নাও করতে পারো, এটা চিরন্তন সত্য না। কিন্তু তুষারপাত হলে যে রাস্তাটা ঢেকে যাবে,
বৃষ্টি হলে যে রাস্তা ভিজে যাবে, আবার রোদ উঠলে যে রাস্তাটা শুকিয়ে যাবে, এটা সত্য কথা। এই যে ইউনিভার্সাল ট্রুথ, এটাকে বলা হয় জিরো কন্ডিশন। এই জিরো কন্ডিশন আমি দুটো উদাহরণ দিচ্ছি। যেমন জিরো কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথম অংশ। পরের অংশ সাবজেক্ট প্লাস পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। পরের অংশটাও এখানে দুটো পার্ট থাকবে, দুটো অংশ, দুটো ক্লজ থাকবে। এই ক্লজ ব্যাপারটা একটু ডিটেলস টার্ম আছে, এটার মধ্যে ডিটেলস একটা ব্যাপার আছে, এটা তোমরা হয়তো তাৎক্ষণিকভাবে বললেই তোমরা বুঝবে না। ক্লজ না, তোমরা মনে রাখবা যে পার্ট অফ সেন্টেন্স, দুটো পার্ট থাকবে, দুটো পার্টস থাকবে। এই দুটো পার্টসের মধ্যে এক অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন ইফ it snows, if it snows, the road covers, if it rains, I wait. এই যে জিরো কন্ডিশন, এটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন মানে হচ্ছে যে প্রথম অংশটা প্রেজেন্ট হবে, পরের অংশটা প্রেজেন্ট হবে, কারণ এটা চিরন্তন সত্য একটা ব্যাপার আছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটা ব্যাপার আছে। তো এই গেল জিরো কন্ডিশন। এখন দেখবা তোমরা ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কোনো একটা কাজ হবে, যদি হয় তাহলে ওইটা অন্য একটা আরো একটা কাজ হতে পারে, অ্যাকমপ্লিশ হতে পারে। যেমন এটার স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, তারপরে V1, বাকি অংশ তো হবেই V1। তাহলে আগেরটার মধ্যে এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এটা প্রেজেন্ট হবে, পরের অংশ কিন্তু প্রেজেন্ট হবে না, পরের অংশ হবে ফিউচার। কিরকম? উদাহরণ দিচ্ছি। ইফ ইউ কাম, I will go there. আমরা অনেক সময় এই সেন্টেন্সগুলো বলে থাকি যে তুমি যদি আসো আমি যাব। তাহলে এই ইফ ইউ কাম I will go there. If you help me I will pass in the exam. একটি নষ্ট ছাত্রের আত্মকাহিনী। সে রিকোয়েস্ট করতেছে যে যদি তুই হেল্প করিস তাহলে আমি ভাই পাস করবো, যদি হেল্প না করি তাহলে আমি পাস করবো, এটা বলছে সে। যাই হোক, আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি যে প্রথম অংশ প্রেজেন্ট আছে, পরের অংশ ফিউচার আছে, প্রেজেন্ট আছে, ফিউচার আছে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তোমরা আবার তোমাদের মতো করে নিজের মতো করে
দুটো তিনটে সেন্টেন্স হোমওয়ার্ক করে রাখবা নিজের মতো করে বানাইয়া। তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে স্ট্রাকচার ইফ প্লাস পাস্ট। ইফ প্লাস পাস্ট যদি হয় প্রথম অংশ, পরের অংশ হবে সাবজেক্ট প্লাস would might could might plus v1 plus v1 could might plus v1 ডট ডট বাকি অংশ। তো আগেরটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি? এই ইফ কন্ডিশনটার প্রথম অংশটা পাস্ট হবে, আগেরটা ছিল প্রেজেন্ট। এবং পরের অংশে সাবজেক্টের পরে বসতো উইল এবং শ্যাল। এইটার অংশে সাবজেক্টের পরে বলবে উড অথবা কুড অথবা মাইট। আচ্ছা, এখন আমরা এক্সাম্পলে যাই। ওই দুটো সেন্টেন্স, আগের দুটো সেন্টেন্স যদি আমরা এখানে করি তাহলে ইফ ইউ কাম আই গো দেয়ার। তাহলে ভুল কি এই সেন্টেন্সটার মধ্যে? এটা কেম হবে, সরি কেম হবে। ভুল কি এই সেন্টেন্সটার মধ্যে? ভুল হচ্ছে যে প্রথম অংশ পাস্ট আছে, পরের অংশ আছে প্রেজেন্ট। ইফ যুক্ত সেন্টেন্সের সাথে এক অংশ প্রেজেন্ট এবং এক অংশ পাস্ট এটা যায় না। ইফ যুক্ত সেন্টেন্সে এটা হয় না। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট হলে বা এক অংশ প্রেজেন্ট হলে, এক অংশ বলতে বুঝেছি যে ইফ যুক্ত সেন্টেন্সটা পরেও থাকতে পারে, সেজন্য প্রথম অংশ আর দ্বিতীয় অংশ বলাটা একটু অমূলক লাগে। আমি এখানে যদিও দিয়েছি প্রথম অংশ সেকেন্ড অংশ, এটার কারণ হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম ইফ যুক্ত সেন্টেন্সটা প্রথমেই থাকে, সেজন্য আমি এখানে প্রথমে দিয়েছি। এর মানে এই নয় যে এটা শাশ্বত নিয়ম যে এটা প্রথমেই থাকবে, না, পরেও থাকতে পারে। দো ইটস মাচ এক্সেপশনাল, তারপরেও থাকতে পারে। হ্যাঁ, তো আসি আমরা। ইফ ইউ কেম পাস্ট আছে, পাস্ট থাকলে কি হয়? পরের অংশে সাবজেক্টের পরে শ্যাল, শুড, মাইট যে কোনো একটা, তারপর v1। তাহলে এখানে একটা উড বসাইলাম, তারপরে গো দেয়ার, উড গো দেয়ার। তাহলে ইফ ইউ কেম আই উড গো দেয়ার। পরের সেন্টেন্সটা ছিল যে ইফ ইউ হেল্পড মি আই পাস in the exam। তো সেই নষ্ট ছাত্রটার আত্মকাহিনী, রিকোয়েস্ট, যদি তুই হেল্প করিস তাহলে আমি পাস করবো। তোমরা সেন্টেন্সটা করে ফেলো। তো এখন দেখি, ভিডিওটা পজ করে তুমি করে থাকো বা লিখে ফেলে দেখো করতে পারো কিনা, তারপর আমারটার সাথে মিলাও। ভিডিওটা পজ করছো আশা করি। এখন এটা যে কোনো উড, কুড, মাইট যে কোনো একটা দিলে হয়ে যায়। কুড দিলাম, এই ইফ ইউ হেল্পড মি আই কুড পাস ইন দ্য এক্সাম। তুমি যদি আমাকে সাহায্য করতে আমি হয়তো পাস করতে পারতাম। বেশ ভালো কথা। এরপরে থার্ড কন্ডিশন। হচ্ছে থার্ড কন্ডিশনটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট না, ইফ প্লাস পাস্ট পারফেক্ট ইকুয়াল
সাবজেক্ট প্লাস would could might plus have plus V3 have plus V3 আচ্ছা এখন ব্যাপারটা কি দাঁড়াইলো যে if প্লাস যদি পারফেক্ট হয় তাহলে পরের অংশে would could might have would could might have would have অথবা could have অথবা might have যে কোনো একটা have এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল V3 হবে। তাহলে আমরা এখন একটু স্ট্রাকচারে যাই। ওই আগের দুটো সেন্টেন্স যদি আমরা করি if you had come I go there ভিডিওটা থামিয়ে তুমি নিজে করার চেষ্টা করো। পরের অংশটা হবে পরের স্ট্রাকচার অনুসারে, ওই যে ইকুয়ালের পরে যে অংশটা আছে সেই অনুসারে তুমি ধরে 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 করে ফেলো। করার পরে আমি উদাহরণ আমি আনসার দিচ্ছি, তারপরে তোমরা সেটা মিলিয়ে নাও। আশা করি তোমরা ভিডিওটা পজ করেছো। বেশ, এখন আমি এটা করে ফেলি, মানে এটা আমি করে দেখাচ্ছি। যেহেতু প্রথম অংশ পাস্ট পারফেক্ট, যথারীতি পাস্ট পারফেক্ট আছে, পরের অংশে সাবজেক্টের পর উড কুড মাইট হ্যাভ বলবে, তাহলে আই মাইট হ্যাভ আই মাইট হ্যাভ গো থাকবে না, গো থাকবে না, কারণ এখানে V3 আছে, আগেরগুলোর প্রত্যেকটা V অন ছিল, তাহলে গান হয়ে যাবে দেয়ার। তাহলে ইফ ইউ হ্যাড কাম আই মাইট হ্যাভ গান দেয়ার। ক্লিয়ার? আর আগের সেন্টেন্সটা যদি আমরা বলি তাহলে ইফ ইউ হ্যাড হেল্পড মি আই ড্যাশ পাস ইন দ্য এক্সাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে প্রথম অংশে পাস্ট পারফেক্ট আছে যথারীতি, তার পরের অংশে কি হবে? পরের অংশে সাবজেক্ট আছে, সাবজেক্ট, তারপর উড অথবা কুড অথবা মাইট, তারপরে হ্যাভ, তাহলে কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, কুড হ্যাভ পাস্ট ইন দ্য এক্সাম। তোমরা আশা করি বুঝে গেছো যে ইফ যুক্ত সেন্টেন্স কি। ইফ যুক্ত সেন্টেন্স হচ্ছে কন্ডিশন বা শর্ত, যেটা এই অংশটা এটা হলো, ওটা অংশ এসেই আমি সম্পূর্ণ এখানে বিস্তারিত বলে দিচ্ছি, তোমরা না বুঝলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তারপরে আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্সে একটা সেন্টেন্স আমরা আনলেস বসাইনি, একটা সেন্টেন্স আনলেস ছিল না। এই ইফের জায়গায় তুমি যদি আনলেস দাও তাহলে সেন্টেন্সটা হয় আনলেস ইউ হ্যাড হেল্পড মি আই কুড নট পাস ইন দ্য এক্সাম। সেক্ষেত্রে অন্য অংশটাও নট হয়ে যাবে, বা এরকম অর্থের সাথে মিলিয়ে আনলেসটা কাজ করে মূলত ইফ প্লাস নেগেটিভে। যেমন if you do not save for future, if you will you suffer in the long run। সেটা ভুল আছে, তোমরা একটু ভিডিওটা খোঁচা মারে অফ করে দাও, অফ করে দিয়ে তোমরা একটু করে ফেলো সেন্টেন্সটা, যে ইফ ইউ ডোন্ট সেভ ফর ফিউচার, যদি তুমি ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সা না জমাও,
ইউ সাফার ইন দ্য লং রান। এটা কোন কন্ডিশনে আছে সেটা বলো তো তোমরা। এটা প্রথম অংশ তোমার দেখতে হবে যে প্রথম অংশ কি আছে। প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট, তার মানে এটা ফার্স্ট কন্ডিশনে আছে, আর ফার্স্ট কন্ডিশনের পরের অংশটা উইল বসে। বেশ, ঠিক আছে। আমি তোমাদেরকে এটা দেখাইতে চাইনি, আমি তোমাদেরকে দেখাইতে চাইছি ইফ আর আনলেস এর ব্যবহারটা। এখানে তুমি যদি আনলেস বসিয়ে দাও, আনলেস ইউ ডু নট হেল্প, আনলেস ইউ ডু নট সেভ, আনলেস এর সাথে আনলেস নেগেটিভ, এর সাথে ডু নট যায় না, তাহলে অর্থপূর্ণ করে তুলতে হলে সেন্টেন্সটা হবে আনলেস ইউ সেভ মানি, আনলেস ইউ সেভ ফর ফিউচার, যদি তুমি ফিউচারের জন্য সেভ না করো, ইউ উইল সাফার ইন দ্য লং রান। মানে হচ্ছে যে ইফ যুক্ত সেন্টেন্সের পরে যদি নেগেটিভ থাকে, ওটা আমরা নেগেটিভে প্রকাশ করতে পারি, অথবা নেগেটিভটা উঠে দিয়ে আমরা আনলেস দিয়েও প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে ইফ এবং নেগেটিভ দুটোই উঠে যাবে। আই হোপ যে তোমরা আমার কথা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে সুন্দরভাবে তোমরা কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো।